আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি আইসিটি ওয়েব ডিজাইন পরিচিতির চমৎকার 12 নম্বর লেকচার নিয়ে। আজকে আমাদের এই 12 নম্বর লেকচারটা খুবই স্পেশাল, কারণ আমরা আজকে আমাদের এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা আমাদের পরীক্ষাতে বিশেষ করে 4 নম্বরের জন্য এসে থাকে। 4 নম্বর অর্থাৎ গহ নম্বর যেটা সেটা। তো টপিকের নাম সবাই দেখতে পাচ্ছ, ওয়েবসাইট এর উত্তম কাঠামো বের করার চমৎকার থিওরি। আসলে এটা হচ্ছে টপিকের নাম। পরীক্ষাতে জাস্ট আমাদের একটা প্রশ্নই বারবার করা হবে, যে কোনো উদ্দীপক দিয়েই তোমাকে একটা প্রশ্ন বারবার করবে। তো সেই প্রশ্নটা হচ্ছে আমাদের সবসময় উদ্দীপকের মধ্যে হয় চিত্র দিয়ে প্রশ্ন করবে অথবা বাংলা কথা লিখে প্রশ্ন করবে। দুই ক্যাটাগরিতেই আমাদের এই টপিকের প্রশ্নগুলো হয়। আমি আবারও বলতেছি, মনোযোগ দিবা। থ্যাংক ইউ সো মাচ, জয়েন করছি একটু আগে আমাদের সুমাইয়া, তারপরে জয়েন করছে রত্না, তারপরে মোটামুটি আসছো অনেকেই, থ্যাংক ইউ সো মাচ। তো যেটা বলতেছিলাম, আমাদের এই যে টপিকটার নাম যে কোন ওয়েবসাইটটা বেশি উত্তম, এটা আমাদের যখন আসবে পরীক্ষায় অবশ্যই হয় চিত্র দিয়ে আসবে অথবা বাংলা কথা দিয়ে আসবে। তো আমি যে কথাটা বলছি আমার কথা কি বুঝতে পারছো কি, এটা আমাকে জানাতে হবে প্লিজ। দুইভাবেই আসতে পারে, চিত্র দিয়েও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বা বাংলা কথা দিয়েও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আজকে আমরা প্র্যাকটিসের মাধ্যমে এটা প্রমাণ দেখব ইনশাল্লাহ। আমার এই কথা কি বুঝতে পেরেছো? প্রাথমিক ধারণা হচ্ছে এটা, চিত্র দিয়েও আসতে পারে। ওকে, থ্যাংক ইউ। চিত্র দিয়েও আসতে পারে এবং কি বাংলা ব্যাখ্যা দিয়েও আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ রেসপন্স করার জন্য। তো এখন কথা হচ্ছে যে ওয়েবসাইটের উত্তম কাঠামো বের করার চমৎকার কিছু থিওরি আমাকে জানতে হবে। মনে করো উদ্দীপকে দুইটা চিত্র দিয়ে দিল। আমরা তো ওয়েবসাইটের কাঠামোগুলো পড়ছিলাম, কয়েক ধরনের আমাদের কি ছিল, ওয়েবসাইট ছিল। আচ্ছা বলো তো, ওয়েবসাইটের কাঠামোগুলো যে ছিল, কত রকম ওয়েবসাইট পড়ছিলাম, কারো কি মনে আছে? ওয়েবসাইট এর কাঠামো পড়ছিলাম কত রকম, একটু বলার চেষ্টা করো তো। ওয়েবসাইটের কাঠামো আমরা কত রকম পড়ার চেষ্টা করছিলাম, কারো কি মনে আছে কিনা? থাকার কথা অবশ্য। আমরা 3 রকম। আচ্ছা, তানজিলা বলছো 3 রকম। আচ্ছা, বাকিদের কাছ থেকে আসি। আচ্ছা, রূপা বলছো এক্সেলেন্ট, রূপার উত্তর সঠিক হয়েছে 4 রকম। হ্যাঁ, রত্নার হয়েছে 4 রকম। তবে তানজিলা 3 রকম না 4 রকম হবে, চেষ্টা করছো, থ্যাংক ইউ। তো প্রথমটা হচ্ছিল হায়ারার্কিক্যাল কাঠামো, থ্যাংক ইউ বিথি, হয়েছে। 2 নাম্বারটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক কাঠামো, 3 নাম্বার হচ্ছে লিনিয়ার, 4 নাম্বার হচ্ছে হাইব্রিড। ভেরি গুড। হ্যাঁ, অনেকে উত্তর দিয়েছো, উত্তর রাইট। আমাদের মূলত 4 রকম ছিল। কত রকম ছিল? 4 রকম। তামান্না জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তামান্না, তুমি শুনতে পাচ্ছ কিনা, এখন দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাও। তুমি আমার এইচএসসি উত্তেজিত 27 ব্যাচের একেবারে প্রথম দিকের স্টুডেন্ট। যখন আমি এইচএসসি 27 ব্যাচের পড়ানো শুরু করি, দেখা যায় ভালো করে? আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছ? স্যার শোনা যায় বাট দেখা যায় না। আহারে, দেখা যাচ্ছে না বলতে কি ঘোলা লাগতেছে এরকম? স্কিন কি ঘোলা হয়ে আছে তোমার এখানে এরকম? স্যার স্ক্রিন, আপনার স্ক্রিনে কি আছে? আমার স্কিন তো এই যে এটা লেখা আছে যে ওয়েবসাইটের কাঠামো লেখা আমি আর রাখছি, আর এখানে তোমার হচ্ছে গিয়ে কলম টলম রাখছি। আচ্ছা, তোমরা কি কেউ দেখতেছো না ভালো করে? এখন কি দেখতে সমস্যা হচ্ছে সবারই? আমার তো নেট ঠিক আছে। হ্যাঁ স্যার, অল্প অল্প দেখা যায় তো। দেখা যাওয়ার কথা, আমার তো নেট ঠিক আছে। আচ্ছা, বাকি একটু বলো তো, বাকি কি ক্লিয়ার নাকি একটু ঘোলা আসতেছে? আমার তো নেট ঠিক আছে, বাকি একটু আমাকে জানাতো। ওকে, ঠিক আছে বলছো। ওকে, তাহলে শুরু করি। দেখো, তো মনোযোগ দিও, যেটা বলতেছিলাম আর কি, যেখানে বলা হচ্ছে ওয়েবসাইটের কাঠামোর উত্তম কাঠামো বের করার জন্য কোনটা উত্তম হবে।
তো আমাদের যে 4 রকম যে কাঠামো রয়েছে, ওয়ালাইকুম সালাম সীমা জয়েন করছো, থ্যাংক ইউ। 4 রকম কাঠামোর পরীক্ষার মধ্যে কমপক্ষে 2টা কাঠামো থাকবে, কমপক্ষে। হ্যাঁ, আমি আসলে কলমগুলো রাখছি সাজানোর জন্য, এইটা রাখছি সাজানোর জন্য, এগুলো নিয়ে গেলাম। যাক, দেখো মনোযোগ দিবা। প্রথমত আমরা সূত্রগুলো মনে রাখবো। আমি বলি, আসলে পরীক্ষায় একটা প্রশ্নই আসবে গহনঙে, বলবে যে কোন কাঠামোটা ব্যবহার করা সবচেয়ে বেশি সুবিধাজনক, এটাই প্রশ্ন। কোন কাঠামোটি ব্যবহার করা সবচেয়ে বেশি সুবিধাজনক, উত্তম। তো আমাদের এটা হচ্ছে প্রথম থিওরি বা প্রথম যে আমাদের সূত্র, সেটা মনে রাখবা। যদি উদ্দীপকে ট্রি কাঠামো এবং নেটওয়ার্ক কাঠামো দেওয়া থাকে, তখন আমার বেশি সুবিধাজনক হবে নেটওয়ার্ক কাঠামো। নেটওয়ার্ক কাঠামো, এটা হচ্ছে আমাদের প্রথম থিওরি, মনে রাখতে হবে, কিন্তু এটা মুখস্থ রাখবেন। আমরা যখন ম্যাথ করি না, a + b হোল স্কয়ার সূত্র a স্কয়ার + 2ab + b স্কয়ার, আমরা যখন ম্যাথ করতে বসি, ম্যাথ করতে যেমন সূত্র লাগে, আমরা এখন যেহেতু এই টপিকটা পড়তেছি, এই টপিকটাও জানতে আমাদের সূত্র লাগবে। এই সূত্রগুলো আমি তোমাদের আগে শিখাচ্ছি, দেন আমরা প্র্যাকটিস করলে একবারে পানিবাদ হয়ে যাবে এই টপিকটা ইনশাল্লাহ। হ্যাঁ, কিছু বলবা? আলহামদুলিল্লাহ, আজকে প্রায় 16 জন, আমি সহ 17 জন। এটা হচ্ছে HTML এর ওয়েবসাইটের ডিজাইন, এই অধ্যায়টা প্রথম অংশ, বুঝছো? আজকেই নতুন টপিক, বুঝতে পারবা, সমস্যা নাই, জাস্ট একটু মনোযোগ দাও, খেয়াল রাখবা। তো আজকে মাশাআল্লাহ অনেকেই জয়েন করছো, সুমনা, হ্যাঁ অনেকেই আসছো, প্রায় আজকে প্রায় অনেক মাস পর আমার প্রায় 17 জন। হ্যাঁ, খুশি হলাম। তো মনোযোগ দিও। তো বলি, জাস্ট খেয়াল রাখবা, ট্রি কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, লিনিয়ার কাঠামো, হাইব্রিড কাঠামো, 4টা নাম। যদি আমাদের পরীক্ষাতে ট্রি কাঠামো এবং নেটওয়ার্ক কাঠামো, এই 2 কাঠামো দেওয়া থাকে, সবসময় উত্তর হবে কি নেটওয়ার্ক কাঠামো। সবসময় মনে রাখবেন, ট্রি কাঠামো আর নেটওয়ার্ক কাঠামো থাকলে সবচাইতে উত্তম হবে নেটওয়ার্ক কাঠামো ব্যবহার করা, বা সবচাইতে সুবিধাজনক হবে নেটওয়ার্ক কাঠামো ব্যবহার করা। তো সর্বোচ্চ সংখ্যক জয়েন করছো এখন 17 জন বর্তমানে, আমি সহ 18 জন। থ্যাংক ইউ সো মাচ। নতুন একজন জয়েন করছে, ওর নাম হচ্ছে সুফিয়ান, মেবি ওর নাম আজকেই দেখতেছি, মেবি আজকে ফার্স্ট, যাই আমি দেখি। আচ্ছা, যে জয়েন করছো সুফিয়ান, হ্যাঁ সুফিয়ান, তুমি আমার সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করবা, কারণ নতুনদের সাথে যোগাযোগ করতে হয় ইমিডিয়েটলি আমার, কারণ পরবর্তীতে কমিউনিকেশন করতে হয়। তো সুফিয়ান, তুমি আমাকে একটু জানাইও, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা। তুমি চ্যাট বক্স না, স্পিকারে চাপ দিলেই তোমার কণ্ঠটা শুনতে পাবো। হাতের বাম পাশে আনমিউট নামে অপশন আছে, সেখানে একটু চাপ দাও। আচ্ছা, হাতের বামে চাপ দাও সুফিয়ান, হাতের বাম পাশে আনমিউটে চাপ দাও, সেখানে চাপ দিয়ে একটু স্পিকারে অনেক কথা বলো, স্পিকারের সামনে কথা বলো, আমি দেখতে পাচ্ছি তোমার SMS। যদি ভয়েসে কথা বলতে পারতে আমি খুশি হতাম। দ্রুত করবা, যে তোমাদের সময় কম। চেষ্টা করো, হাতের বামে একটা স্পিকার আছে, আনমিউট, সেখানে চাপ দিলে তোমার ভয়েসটা অন হবে, দেন আমি তোমার কথাগুলো শুনতে পাবো। ট্রাই করে দেখতে পারো, তাহলে একটু ইজি হয়। তুমি আজকে নতুন তো, এই জন্য আর কি বলতেছি, কারণ যোগাযোগ রাখতে হবে তোমার সাথে। আর যদি সমস্যা হয় তুমি আমাকে জানাও, তুমি HSC কত ব্যাচ, HSC 27 নাকি 28, আর আমার মেসেঞ্জার গ্রুপে আসো কিনা। মাইক্রোফোন নাই, আচ্ছা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আছো কিনা আমাকে জানা দিও। আচ্ছা, তো মনে রাখবেন, এখানে উত্তর হবে কি আমাদের নেটওয়ার্ক কাঠামো। এখন একটা বিষয় খেয়াল করেন, এই যে আমরা সব জায়গার মধ্যে এত সুন্দর করে নোট করছি, এই জায়গাটার মধ্যে একটা অন্যরকম কালার লাগতেছে না? এই কালারটা কি? এটা একটা হলুদ কালার। কেন আমরা এখানে হলুদ কালার ব্যবহার করলাম? আসলে এখানে আমি একটা ভুল করছিলাম, বুঝছো? তো এই ভুল করাতে, ভুলটা যাতে দেখতে অসুন্দর হয়, কাটাকাটি করলে এটা না করে আমি একটা স্টিকি নোট লাগাইছি এখানে। স্টিকি নোটে জাস্ট আমি লিখে রাখছি সঠিক উত্তর। প্রথমে ভুল লিখছিলাম, পরে নোটটা তার কাটতে মন চায় নাই, নোট করে ফেলছি, এত কষ্ট করে নোটটা কেটে ফেলবো, এই জন্য এটা স্টিকি নোট দিয়ে কারেকশন করে দিছি। এই জন্য এটা আর কি কালারিং হয়ে গেছে, হলুদ হলুদ দেখা যাচ্ছে। এই ব্যাপারটা বুঝতে পারছো তো? এটা আমাকে জানাবা প্লিজ, আমরা এখন প্র্যাকটিস করব। রেসপন্স করবেন প্লিজ, বুঝতেছেন আমার কথা? দ্রুত বলেন। আচ্ছা, এটা গেল। তো সূত্র হচ্ছে গিয়ে, থ্যাংক ইউ। সূত্র হচ্ছে গিয়ে আমাদের নেটওয়ার্ক কাঠামোই উত্তর হবে, যদি আমাদের ট্রি আর কি থাকে, নেটওয়ার্ক থাকে। থ্যাংক ইউ, সুমনা রেসপন্স করো। চলো আমরা এখন প্রমাণ দেখি। হ্যাঁ, এটা তো সূত্রে পড়ছি, এখন আমাদের এগুলো যে আসলে বোর্ড পরীক্ষা আসে কি আসে না, বা কেমনে আসে,
আমাদের তো সৃজনশীল পারতে হবে, তাই না? আমাদের সূত্র বললে তো হবে না, সিকিউ গুলো প্র্যাকটিস করতে হবে, উত্তর লেখার নিয়ম জানতে হবে। চলো আমরা এখন প্র্যাকটিস শুরু করি। আমরা একটা করে সূত্র পড়বো আর একটা করে প্র্যাকটিস করব, বা যে কটা প্র্যাকটিস আছে আমাদের। তো চলো আমরা যাচ্ছি। প্রথমত আমরা উদ্দীপকটা ভালো করে খেয়াল করব। মনে রাখবেন, আমরা যে ভুলটা করি, আমরা উদ্দীপকটা আসলে পড়তে চাই না। এটা আমাদের একটা বৈশিষ্ট্য, জন্মগত বলা যায় নাকি এটা কোনো একটা মহামারী না, সরি, ব্যাধি বলা যায়, বুঝি না। যাই হোক, দেখো আমরা এই যে প্রথম সূত্রটা যে পড়ছি, এই প্রথম সূত্রের উপর ডিপেন্ড করে বোর্ড পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। আমরা সেটা প্র্যাকটিস করবো এই মুহূর্তে, আশা করি বুঝতে পারবা, মনোযোগ দিবা। তো আমরা শুরু করতেছি কুমিল্লা বোর্ড 2025 সালে আসার প্রশ্ন দিয়ে। ওয়ালাইকুম সালাম, রিফা জয়েন করছো। রিফা একটা থ্যাংক ইউ সো মাচ। রিফা নিয়মিত ক্লাস করবা, হ্যাঁ, এবারে নিয়মিত জয়েন করবা, খুশি হব। তা চলো আমরা শুরু করি, হ্যাঁ, মনোযোগ দিবা। আজকে যারা নতুন আসো, একবারই নতুন, যখন এই টপিক দেখোই না জীবনে, কোনো সমস্যা নেই, মনোযোগ দিলে বুঝতে পারবেন, জাস্ট খেয়াল করেন। আমাদের এই যে উদ্দীপক, এই উদ্দীপকে দুইটা অংশ আছে, দৃশ্যকল্প একটা অংশ, আর দৃশ্যকল্প 2 হচ্ছে কি আরেকটা অংশ। তো আমাদের দৃশ্যকল্প 2 যেটা, সেটাই হচ্ছে আমাদের এই টপিকের একটা উদ্দীপক। তো আমরা দৃশ্যকল্প 2টা ভালো করে আলোচনা করব, হ্যাঁ। আমরা আইসিটির HTML যেটা বাকি আছে আর কি, আমরা তো ওয়েব ডিজাইন পড়তেছি, HTML এর যে অংশটা আমাদের আছে, টেবিল HTML, সেটা আমরা এখনো করি না দেখে আমরা এটা পারতেছি না। এটা আমরা এখন দেখবো না, আমরা এখন 2 নংটা দেখবো। এটা শেষ করলেই দেন আমরা HTML যাব, মেন HTML, হ্যাঁ। তো আমরা শুরু করি। দেখো, তো আমরা উদ্দীপকটা মনোযোগ দিয়ে পড়ি। বলতেছে আইসিটি শিক্ষক তার কলেজের জন্য 2 ধরনের ওয়েবসাইট ডিজাইন করলেন। প্রথমটিতে হোম পেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়া গেল, এক পেজ থেকে অন্য পেজে সরাসরি যাওয়া যায় না। খুবই ইম্পর্টেন্ট লাইন, কথাটা আমাদের বুঝতে হবে কি বলছে। আইসিটি শিক্ষক একটা কি করছেন, ওয়েবসাইট ডিজাইন করছেন, সরি 2টা ওয়েবসাইট ডিজাইন করছেন। প্রথম ওয়েবসাইটটা যখন ডিজাইন করছেন, সেটা ছিল কি, হোম পেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়া যায়। হোম পেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়া যাচ্ছে। আমি তোমাদের প্রশ্ন করি, বলো তো, এই যে কথাটা বলছে হোম পেজ থেকে যে কোনো পেজে সরাসরি প্রবেশ করা যায়, এই যে লাইনটা হোম পেজ, এই হোম পেজ নির্ভর যে ওয়েবসাইট তৈরি হয় তার নাম কি ওয়েবসাইট বলো তো, দেখি কারো মনে আছে কিনা। হোম পেজ, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। উত্তর দিয়েছো কি সুমাইয়া, ভেরি গুড, খুবই দুর্দান্ত তো দিয়েছো, প্রশ্ন করার লগে লগে উত্তর দিয়েছো। এইভাবে আমাদের পড়তে হবে। আর বাকিরা যারা বুঝতেছো না, তোমরা মনে রাখবা, হোম পেজ নির্ভর যে ওয়েবসাইট তার নাম হায়ারার্কিক্যাল ওয়েবসাইট বা ট্রি ওয়েবসাইট। তামান্না আজকে নতুন, সুমনা নতুন এই টপিকে, সুফিয়ানা নতুন। যারা নতুন আসছো তোমাদের বলি, জাস্ট মনে রাখবা কিছু ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন থাকলেই এই কাঠামো ওই কাঠামো হয়ে যায়। হোম পেজ, হোম পেজ থাকলেই মনে রাখবা সেটা হবে কি ট্রি কাঠামো। তামান্না, তারপর হচ্ছে সুমনা, সুফিয়ান, আমার কথা কি বুঝতে পারছো? এটা আমাকে জানাও, রেসপন্স করো। তোমাদের উদ্দেশ্যে বললাম, যেহেতু আজকে একটু ফাস্ট তোমরা। আচ্ছা, এটা গেল। এরপরে যাচ্ছি আমরা পরবর্তী যে লাইনটা, সেই লাইনটা খেয়াল করতে হবে যে হোম পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায়, কিন্তু এক পেজ থেকে অপর পেজে সরাসরি যাওয়া যায় না। এই জিনিসটাই হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা যখন কম্পেয়ার করব, আমরা যখন 2টা ওয়েবসাইটের মধ্যে কম্পেয়ার করব, অবশ্যই একটা ওয়েবসাইটের সুবিধা বলতে হবে বেশি বেশি, আরেকটা ওয়েবসাইটে অসুবিধা বলতে হবে বেশি বেশি, তাহলে তো কম্পেয়ার হবে, তাই না, তুলনা হবে আর কি। আমরা কিন্তু এর আগেও তোমাদের পড়াইছিলাম, যখন আমরা তুলনা ভিত্তিক কোনো প্রশ্ন সলভ করব, যেটা উত্তর হবে তার গুণগান গাবো, তাকে সবসময় বেশি বেশি ভালো বলবো, আর যেটা উত্তর হবে না তার বেশি দুর্নাম করব। আমি কিন্তু তোমাদের টেকনিকগুলো শিখাইছিলাম অন্য একটা ক্লাসে, সেটা আইসিটি ক্লাস হতে পারে বা অন্য যে কোনো ক্লাস হইতে পারে। যারা ওই ক্লাসগুলো করছিলা, আমি তোমাকে শিখাইছিলাম সৃজনশীল লেখার যে সিস্টেম, সেটা এটা যে কোনো সাবজেক্টে হতে পারে। সৃজনশীল আমরা এই ফরম্যাটে লিখব, যখন আমাদের 2টা জিনিসের মধ্যে তুলনা সংক্রান্ত কোনো প্রশ্ন আসবে, তো উত্তর যেটা হবে আমি বুঝতে পারবো যে হ্যাঁ উত্তর হচ্ছে এটা,
বা এই টপিকটাই হচ্ছে মেইন উত্তর, তখন আমরা সেই মেইন টপিকটারই বেশি বেশি গুণগান গাবো, বেশি বেশি ভালো ভালো বলবো। আর যেই টপিকটা মেইন উত্তর হবে না সেই টপিকটার দুর্নাম করব বা বেশি বেশি খারাপ কথা বলবো, যে এটা অসুবিধা, এটা অনেক অসুবিধা, এটা অনেক সমস্যা, এগুলো বলে দিলেই মোটামুটি তোমার উত্তরটা সুন্দরভাবে সাজানো হয়ে যাবে। স্যার আমার ওই ক্লাসের লিঙ্ক দিন। আচ্ছা আমি বলি ওই ক্লাসটা যে কোন টপিকের উপর ছিল আমার পুরোপুরি খেয়াল নাই, তো যাই আমি আজকে তোমাদেরকে আবার আলোচনা করে দিচ্ছি। মনে রাখবা মেইন যেই টপিক, আমাদের মেইন টপিক যখন থাকবে উত্তরে, সেই মেইন টপিকের বেশি বেশি গুণগান গাইতে হবে, বেশি বেশি সুবিধা বলতে হবে, বেশি বেশি ভালো দিক বলতে হবে। আর যেটা মেইন টপিক না সেটার অসুবিধা বলবা বেশি বেশি, তাহলেই তুলনা হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার দেখো পরবর্তী লাইনটা বলতেছে, তবে দ্বিতীয়টিতে যে কোনো পেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়া যায়। জাস্ট এটাই হচ্ছে পরবর্তী বাক্যের উত্তর বা পরবর্তী বাক্যটা। পরবর্তী বাক্যে বলতেছে পরবর্তীতে যখন আইসিটি শিক্ষক নতুন কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করছে, সে ওয়েবসাইটের ক্যারেক্টারটা হচ্ছে সে ওয়েবসাইটের যে কোনো পেজ থেকে যে কোনো পেজে সরাসরি কি করা যায়, যাওয়া যায়। তো এখন একটা বিষয় খেয়াল করো, এই লাইনটার মধ্যে তুমি উত্তরটা খুঁজে পাচ্ছ। একটা সিস্টেম দেখতেছো যেখানে সরাসরি এক পেজ থেকে অপর পেজে যাওয়া যায় না। আচ্ছা একটু ওয়েট করো, আমাকে একজন কল দিচ্ছে, আমি একটু কল রিসিভ করে আসি, 1 মিনিট। দুঃখিত একটু ওয়েট করার জন্য। দেখো এবার আমি চলে আসি, একটা কল আসছিল, কল ধরছিলাম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? এবার আমরা শুরু করতেছি। সব কিছু ঠিক আছে দেখা যাচ্ছে? এবার আমি কথা বলতেছি, তাড়াতাড়ি বলতে হবে, হ্যাঁ সময় কম কিন্তু আমাদের। ওকে সব কিছু ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তো একটা বিষয় খেয়াল করো, তুমি দুইটা ওয়েবসাইট ব্রাউজ করতেছো, যে ওয়েবসাইটে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাসরি যাওয়া যায় না, অনেক কীর্তি কাহিনী করে এদিক সেদিক ঘুরে ঘুরে দেন আসতে হয়। আর পরবর্তী আরেকটা ওয়েবসাইট ব্রাউজ করতে গিয়ে দেখলা যে সহজেই এক পেজ থেকে অপর পেজে যাওয়া যাচ্ছে অনায়াসে, কোনো ঝামেলাই নাই। এখন তুমি আমাকে বলো তো যে তোমার কোন কাজটা করতে সহজ হয় সবচেয়ে বেশি, এক পেজ থেকে অপর পেজ সরাসরি যেতে সহজ নাকি ঘুরে পেজে যাওয়া সহজ? নেটওয়ার্ক ওয়েবসাইট। হ্যাঁ চমৎকার উত্তর, রাইট, নেটওয়ার্ক ওয়েবসাইট। আমরা জানি উত্তর নেটওয়ার্কই হবে। তো বাকিদের বলতেছি যে যেই কাজটা করতে সরাসরি করা যায় সেই কাজটা কিন্তু আমাদের কি খুবই ইজি, আর যে কাজটা আমরা ঘুরায় পেঁচা করি এটা কি ঝামেলা। তো ঘুরে পেঁচিয়ে যে কাজটা করতে হয় সেটা হয় আমাদের কি ট্রি কাঠামোতে, অর্থাৎ এক পেজ থেকে আর যাইতে কি করতে হয়, হোম পেজ যাইতে হয়, হোম পেজ থেকে আবার মেন পেজ আসতে হয়, এরপরে যেতে হয় অপর পেজে, খুবই এটা ঝামেলা। আর সরাসরি এক পেজ থেকে অন্য পেজে অনায়াসে যাওয়া যায় কোন ওয়েবসাইটের মাধ্যমে বা কোন কাঠামোর মাধ্যমে, সেটা হচ্ছে কি আমাদের এই যেই টপিকটা ছিল নেটওয়ার্ক কাঠামো, সেই নেটওয়ার্ক কাঠামোর মাধ্যমে। এই হচ্ছে আমাদের দুইটা কাঠামো, প্রথমটা হচ্ছে ট্রি কাঠামো, পরটা হচ্ছে কি নেটওয়ার্ক কাঠামো। এবার আমরা যাচ্ছি প্রশ্ন। আমাদের গহনকে বলতেছে দৃশ্যকল্প 2 এ উল্লিখিত ওয়েবসাইট কাঠামো দ্বয়ের মধ্যে কোনটি অধিক সুবিধাজনক, তোমার মতামত দাও। প্রশ্ন কিন্তু একটাই থাকবে,
প্রশ্ন শুধু এটাই থাকবে, যতগুলো তুমি প্রশ্ন দেখবা গহনঙে এইটাই আসবে যে কাঠামো দ্বয়ের মধ্যে কোনটি অধিক সুবিধাজনক, অধিক উত্তম। দুইটি কাঠামোর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক, কোনটি উত্তম। প্রশ্ন কিন্তু একটাই, কিন্তু উদ্দীপক চেঞ্জ থাকবে, কাঠামোর নামও চেঞ্জ থাকবে আর কি। সবাইকে বলতেছি, সবাইকে মেইন যে প্রশ্নটা, সবাইকে বুঝতে পারছো, মেইন প্রশ্ন এটাই থাকবে, প্রতিটা সৃজনশীলের মেইন প্রশ্ন এটাই, মানে এটা ভাইরাল প্রশ্ন আর কি। এক প্রশ্নই, তবে একটু উদ্দীপক চেঞ্জ থাকবে। মেইন থিম কি বুঝতে পারছো সবাই? আমাকে বলতে হবে প্লিজ, মেইন থিম বুঝতে পারছেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। ওকে, এবার তাহলে যাচ্ছি আমাদের নেক্সট পরবর্তী অংশে। এখন আমরা উত্তরটা করব। আমাদের প্রথমত নাম লিখতে হবে, নাম লিখতে হবে দুইটা কাঠামোর। প্রথম কাঠামোর নাম কি, পরবর্তী কাঠামোর নাম কি, সৃজনশীল লেখার নিয়ম আমি তোমাদের শিখাচ্ছি। ওকে, তো আচ্ছা আবার একটু বলবো। আচ্ছা রূপা, দেখো মনোযোগ দাও, যদি তোমার দেখতে শুনতে সমস্যা হয় তাহলে হয়তো বা নেট সমস্যা হইতে পারে। আমার তো নেট ঠিক আছে, আমি বলি। রূপা, প্রশ্ন হচ্ছে একটাই যে কোন কাঠামো অধিক সুবিধাজনক, কোনটি বেশি সুবিধাজনক, প্রশ্ন একটাই থাকবে। উদ্দীপকে দুইটা কাঠামো দিয়ে বলবে উদ্দীপকের দুই কাঠামোর মধ্যে কোনটি ব্যবহার করা বেশি ভালো, কোনটি ব্যবহার করা বেশি লাভজনক, বেশি সুবিধাজনক, এটা হচ্ছে প্রশ্ন রূপা। উদ্দীপকে দুইটা কাঠামো দিয়ে বলবে এই দুইটা কাঠামোর মধ্যে কোনটি ব্যবহার করা সবচেয়ে বেশি সুবিধাজনক, এটাই প্রশ্ন। বুঝতে পারছো রূপা এবার? হ্যাঁ রূপা, আমাকে জানাবা বুঝতে পারছো কিনা ব্যাপারটা। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা চলো উত্তরটা শুরু করব। উত্তর লেখার নিয়ম কি? উত্তর লেখার নিয়ম, প্রথমে তোমাকে নাম লিখতে হবে, অর্থাৎ উদ্দীপকে যেই দুইটা কাঠামোর কথা বলছে সেগুলোর নাম কি কি। দৃশ্যকল্প 2-এ উল্লিখিত ওয়েবসাইট কাঠামো দ্বয় হচ্ছে যথাক্রমে, একটা হচ্ছে ট্রি কাঠামোর ওয়েবসাইট যার অপর নাম হায়ারার্কিক্যাল কাঠামো, এবং অপর যে ওয়েবসাইট সেটা হচ্ছে কি নেটওয়ার্ক কাঠামো ওয়েবসাইট যার অপর নাম ওয়েব লিঙ্কড। ওয়েব লিঙ্কড। এখন কথা হচ্ছে স্যার আমাদের তো ইংরেজি মনে থাকে না, এই যে এত এত দাঁত ভাঙ্গা একটা ওয়ার্ড উচ্চারণ করতে গেলেই তো আমাদের মুখ বাইরে যায় কয়েকবার। হায়ারার্কিক্যাল, হায়ারার্কিক্যাল। যদি এই সমস্যার মধ্যে তোমরা পইরা যাও, দরকার নাই, বাংলা লিখবা, বাংলা, শুধু বাংলা লিখবা, ট্রি কাঠামো, শুধু বাংলা লিখলেও কোনো সমস্যা নাই। ইংলিশ লিখতে গিয়ে যদি ভুল করো তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে, আর অনেক সময় মনেও থাকে না ইংরেজি নামগুলো। তো সেজন্য সবচেয়ে সেফ জোন হচ্ছে বাংলা লিখবেন, বাংলা লিখলে আপনাকে কেউ নাম্বার কাটবে না। মন থাকবে? সিস্টেমটা বলতেছি, সৃজনশীল লেখার নিয়ম বলতেছি, মন থাকবে কি যা বলছি? বাংলা লিখে দিবা, এত প্যারা নিয়ে ইংলিশ লিখতে হবে না। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এবার আমি যাই। হ্যাঁ, থ্যাংক ইউ। নেক্সট যাচ্ছি। এই যে ওয়েব লিঙ্কড, মনে নাও থাকতে পারে, লিখবা নেটওয়ার্ক কাঠামো, শেষ। প্রথম কাজ কি? এই প্রশ্নটার প্রত্যেকটা সিকিউর সেম কাজ, প্রথম লাইনে লিখতে হবে কাঠামোদ্বয়ের নাম, প্রথম কাঠামোর নাম এইটা, পরবর্তী কাঠামোর নাম ওইটা, শেষ। এরপরে কি লিখবা? মেইন কাজটা করবা। মেইন কাজটা কি? মেইন কাজ হচ্ছে কোনটা বেশি সুবিধাজনক তোমাকে আগে বলতে হবে। উদ্দীপকের কাঠামোদ্বয়ের মধ্যে এই কাঠামো বেশি সুবিধাজনক বা ওই কাঠামো বেশি সুবিধাজনক, এটা আমাকে আগে বলতে হবে, তাহলেই উত্তরটা সৌন্দর্যভাবে সাজিয়ে উঠবে। তো আমরা লিখতেছি, আমরা জানি যে ট্রি কাঠামো আর নেটওয়ার্ক কাঠামো থাকলে, হ্যাঁ একটু স্পিকার অফ রাখবা, তামান্না কিছু বলবা? আচ্ছা একটু স্পিক অফ রাখো। তো যে বলতেছিলাম যে আমরা কি করব, অলওয়েজ চেষ্টা করব প্রথম লাইনটার মধ্যেই মেইন কথা লিখে দিতে। যখন আমরা পরিচয় দিব তখন এরপরই লিখব যে উদ্দীপকের দুইটা কাঠামোর মধ্যে আমাদের সবচেয়ে বেশি সুবিধাজনক হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। দেখছো, এই যে মিলে গেছে, নেটওয়ার্ক কাঠামো সবচেয়ে বেশি সুবিধাজনক। কেন সুবিধাজনক? এখন আমাদের মন মতো আমরা ব্যাখ্যা দিব। মন মতো বলতে মানে যৌক্তিক ব্যাখ্যাগুলোই দিব, যেগুলো ব্যাখ্যা দিলে উত্তরটা পুরোপুরি 4/4 পাওয়া যায়, সেভাবে লিখব। তবে লিখতেছি যে উত্তরের সাপেক্ষে আমার মতামত নিচে দেওয়া হলো। কে যদি মনে করে স্যার আমি মনে করি এখানে নেটওয়ার্ক কাঠামো না ট্রি কাঠামো অধিক সুবিধাজনক, যদি কেউ মনে করে থাকো তাহলে তোমার সেই মনে করার যুক্তি দিতে হবে। এখন কথা হচ্ছে স্যার আমি যদি পারি ট্রি কাঠামোর যে ব্যবহারটা এটা বেশি সুবিধাজনক, এটা প্রমাণ করতে কোনো ক্ষতি নেই। তুমি যদি পারো, তুমি যদি যুক্তি দিয়ে বলতে পারো যে হ্যাঁ
আমার মতামতে ট্রি কাঠামোই সবচেয়ে বেশি সুবিধাজনক, তাহলে আমি এটা লিখলেও ফুল নাম্বার পেয়ে যাব, কোনো সমস্যা নেই। তবে যুক্তি হতে হবে কি প্রাসঙ্গিক যুক্তি। তো এজন্য বললাম যে আমাদের সূত্রগুলো মনে রাখাটাই বেশি যুক্তিযুক্ত। কোনটা সুবিধাজনক কোনটা অসুবিধাজনক এটা অনেক সময় মনেও নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা একটু সূত্র মনে রাখবো, তাহলে আমাদের ইজিলি মনে পড়ে যাবে আর কি। এই হচ্ছে নিয়ম। স্যার ক্ষমতা হয়তো থাকে, আচ্ছা আচ্ছা কি বললাম, আমি একটু প্রশ্নটা পড়ি। তার মানে একটা প্রশ্ন করছে যে স্যার অবাস্তবিক আয় কাঠামো হয়তো থাকে। আসলে কথাটা বুঝি না, ইংরেজিটা লিখছো, ভয়েসে বলতে হবে প্লিজ, ভয়েসে বললে। কাঠামো কয়টা থাকে? চারটা থাকে, চারটা। ট্রি কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, লিনিয়ার আর হচ্ছে হাইব্রিড। আমি তোমাকে বের করে দিব নি ওই জায়গাগুলো, তুমি তাহলে বুঝতে পারবা, সমস্যা নাই। চারটা কাঠামোই থাকে, ওকে। আচ্ছা, তো আশা করি হ্যাঁ আশা করি বুঝতে পারছো এতটুকু যে আমাদের এই দুইটার মধ্যে কি হবে, নেটওয়ার্ক কাঠামো সুবিধাজনক। এখন আমরা উত্তরের সাপেক্ষে যুক্তি দিব কেন সুবিধাজনক। তো আমি তোমাদের বলছি যেটা মেইন উত্তর হবে তার গুণগান গাইতে হবে। মেইন উত্তর এখানে কোনটা, নেটওয়ার্ক কাঠামো, তো এর গুণগান গাও। অর্থাৎ এটা বেশি সুবিধাজনক, এটা এ করছে ওই করছে, এটা করলে এটা হয় ওইটা হয়, মানে যত ভালো পারবা এটা বলতে থাকবা। তো শুরু করি। প্রথমত আমাদের লিখতে হবে সংজ্ঞা। কি লিখতে হবে, সংজ্ঞা। যে ধরনের ওয়েবসাইট কাঠামোতে সবগুলো পেজেরই একের পর এক এর সাথে লিঙ্ক থাকে তাকে নেটওয়ার্ক কাঠামো বলে। প্রথমত আমরা সংজ্ঞা লিখছি, ব্যাস। এরপরে কাজ কি, এরপরে লিখবা বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্যগুলো আমরা মেন বইয়ে পড়াইছিলাম তোমাদের মেন ক্লাসে, বেসিক ক্লাসে, সেগুলো লিখে দিবা। তো সেই ক্লাসগুলো যারা মিস করছো রেকর্ড দেখে নেবা, আপাতত মনে রাখবা এগুলা। এই কাঠামোতে প্রত্যেক পেজের সাথেই একের পরে আরেকটা কি থাকে, লিঙ্ক থাকে। তাই বড় ধরনের ওয়েবসাইট তৈরি করতে এই কাঠামো বেশ জনপ্রিয় এবং কি কার্যকর। এটি নন লিনিয়ার এবং তুলনামূলক জটিল স্ট্রাকচার হলেও ব্যবহারের দিক দিয়ে এটা কি হয়, অনেকটা সহজ কাঠামো। তবে এখানে একটা লাইন তুমি লিখে দিবা যে এই কাঠামোতে এক পেজ থেকে অপর পেজে সরাসরি যাওয়া যায়। আমরা উদ্দীপক এটা পড়ছিলাম, একটু ওয়েট। রিকোয়েস্ট করছিলাম তাহলে দেওয়ার লেগে, পরে কইছে আচ্ছা দিয়ে দিন। আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে গিয়ে, তো আমরা উদ্দীপকে পড়ছিলাম না যে এই কাঠামোতে সরাসরি এক পেজ থেকে অপর পেজে যাওয়া যায়, এই কথাটা লিখে দিবা, এখানে লেখে নাই। এটা লিখলে আরো সুন্দর হবে উত্তরটা, কথা কি বুঝছো? এক পেজ থেকে অপর পেজে কি সরাসরি যাওয়া যায়, এই কথাটা লিখে দিবা, এখানে লিখে দেয় নাই। বুঝছেন যা বলছি, লিখতে হবে, এটা লিখলে উত্তরটা সুন্দর হবে। আচ্ছা, এটা লেখা শেষ। প্রথম কাঠামো নিয়ে গুণগান গাওয়া শেষ। এবার পরবর্তী কাঠামো নিয়ে আমরা দুর্নাম গাবো। হ্যাঁ, মানে বেশি বেশি অসুবিধা বলবো। প্রথমে সংজ্ঞা বলে দিবা। হ্যাঁ, অপরদিকে যে ওয়েবসাইটের পেজগুলো শাখা প্রশাখার মতো সাজানো থাকে তাকে ট্রি কাঠামো বলা হয়। শাখা প্রশাখার মতো যখন সাজানো থাকে তার নাম ট্রি কাঠামো, এটা আমরা জানি বা পড়ছি। এই যে কি লিখছে, এটি হোম পেজ নির্ভর ওয়েব কাঠামো। আমরা কিন্তু উদ্দীপকও দেখছিলাম যে এক পেজ থেকে অপর পেজে যাইতে কি করতে হয়, বারবার হোম পেজ আসতে হয়, বারবার হোম পেজ আসতে হয়, কত ঝামেলা। তো এই জন্যই বলতেছে ট্রি কাঠামো একটা হোম পেজ নির্ভর কাঠামো। এই মেন পয়েন্টগুলো লিখলে কিন্তু এত বড় প্যারা খাইতে হয় না, পরীক্ষার সময় সুন্দরভাবেই চার পাওয়া যায়। মনে রাখতে হবে টেকনিক অনুযায়ী পড়লেই হয়ে যায় সব। এরপরে বলতেছে ট্রি কাঠামোর যে বৈশিষ্ট্যগুলো আছে, মেন পয়েন্ট বই থেকে দাগাইছিলাম এগুলা। ট্রি কাঠামোতে হোম পেজে কি থাকে, মেনু থাকে, সাব মেনু থাকে এবং অন্যান্য পেজের লিঙ্কও থাকে। তাই এক পেজ থেকে অন্য পেজে সরাসরি যাওয়া যায় না। এই লাইনটা লিখলেই তোমার পরিপূর্ণ উত্তর রাইট হয়ে গেছে। এই লাইনটা হচ্ছে এই উত্তরের টার্গেট পয়েন্ট। যদি এই লাইনটা লিখে দাও এই জায়গা, আর উপরে যদি লিখে দাও যে এই জায়গার এক পেজ থেকে অপর পেজে সরাসরি যাওয়া যায়, এই দুইটা কথার মাধ্যমেই টিচার বুঝবে তুমি পারফেক্ট উত্তর দিয়েছো, তোমাকে 4 দেওয়া হলো। এটা হচ্ছে সঠিক যুক্তি। কথা কি বুঝতে পারছো আমার?
জি স্যার। ওকে, তো এরপরে বলবেন যে প্রত্যেকবার এক পেজ থেকে অপর পেজে যাওয়ার জন্য কোথায় আসতে হয়? হোম পেজে আসতে হয়, হোম পেজে আসতে হয়, হোম পেজে আসতে হয়। কত ঝামেলার, কত বোরিং লাগে ব্যাপারটা, প্যারাদায়ক। তো এই কাজটা বারবার করতে হয়, এক পেজ থেকে অপর পেজ যাবো, বারবার হোম পেজে এসে দেন যেতে হয়। তো এটা খুবই বিরক্তিকর একটা বিষয়। এই কারণে সর্বোপরি উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে উদ্দীপকের কাঠামো দুইটার মধ্যে শুধুমাত্র নেটওয়ার্ক কাঠামোই সবচেয়ে বেশি সুবিধাজনক। ব্যাস, আমাদের পরিপূর্ণ 4 নাম্বারের যেই প্রশ্ন সেটা উত্তর করা কমপ্লিট। এবার আমাকে জানাও যে আমরা উত্তর যে করব, সিকিউর যেই ব্যাখ্যামূলক উত্তরগুলো করতে হয় আইসিটিতে, যে যতগুলো অধ্যায় আছে, 1 নাম্বার অধ্যায় আছে, 2 নাম্বার অধ্যায় আছে, 4 নাম্বার এটা আছে, আবার 6 নাম্বারটা পুরাইটাও ব্যাখ্যা। তো ব্যাখ্যাগুলো কিন্তু আমরা ঢালাওভাবে মুখস্থ করে যাব না। একটা কথা হচ্ছে অন্ধের মতো মুখস্থ করে যাও, বুঝবা কি আর না বুঝবা কি কোনো দরকার নাই। পরীক্ষা আসলে দিবা, না আসলে দিবা না, সাদা খাতা জমা দিয়ে আসবা, বা যা মনে চা তা লিখে দিয়ে আসবা, নাম্বার তো দিবেই। এত সহজ না। ইন্টারের খাতাগুলো দেখে বিসিএস ক্যাডাররা, সিরিয়াসলি বলতেছি, সামহাও কিছু কিছু খাতা হয়তো দেখানো হয় ইন্টারের বাচ্চাদের দিয়েই, সেটা সব ক্ষেত্রে না। কিন্তু মনে রাখবা যে সকল খাতায় বিসিএস ক্যাডার যারা আছে তারা দেখে। কারণ কি, ইন্টারে যে সকল প্রশ্নগুলো করে সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে সরকারি চাকরিজীবী শিক্ষক বা শিক্ষিকা থাকে, তারা সবাই বিসিএস ক্যাডার থাকে। তো তাদের হাতে যখন তোমার খাতাটা যাবে, তারা সেইভাবে মূল্যায়ন করবে। তারা যদিও সব কিছু খুঁটিনাটি দেখবে না, কিন্তু তোমার লেখার স্টাইল দেখলেই বুঝবে যে তুমি কেমন লিখতে পারো। একটা বাচ্চার হাতের লেখা সুন্দর অনেক। হ্যাঁ, হাতের লেখা, একটা কথা বলি, হাতের লেখার সৌন্দর্য দিয়ে নাম্বার আসলে বেশি পাওয়া যায়, কথাটা আসলে ওরকম না। মূল কথা হচ্ছে হাতের লেখাকে বুঝাইতে হবে। যেই স্যার বা ম্যাম তোমার খাতাটা দেখবে বা মূল্যায়ন করবে, তোমার হাতের লেখা বুঝা দিবা যে হ্যাঁ আমি এটা লিখছি। যদি বুঝা দিতে পারো তাহলে তুমি ফুল নাম্বার পাবা। এখন তোমার হাতের লেখা সুন্দর হোক নাকি বান্দর হোক, এটা দেখার বিষয় না। মেইন কথা হাতের লেখা বুঝাবা। তো হাতের লেখা মনে করো যে সবারই বুঝানো যায় বা সবাই হাতের লেখা বুঝা লিখতে পারো, কিন্তু কথা হচ্ছে স্যার বা ম্যাডাম যখন তোমার খাতাটা দেখবে, সে তো দেখবে, পড়বে, সবগুলো লাইন না পড়লেও তো 3-4 লাইন পড়বে, তাই না? সেই 3-4 লাইনের জাজ করার মাধ্যমেই বুঝতে পারবে যে তুমি কীরকম স্টুডেন্ট। জাস্ট 3-4 লাইন পড়লেই বুঝবে যে তুমি কীরকমভাবে এই প্রশ্নের উত্তর করছো। জাস্ট প্রথম দিকে 3-4 লাইন পড়বে, আর মাঝখানে দিবে কয়েকটা লাইন, লাস্টের দিকে উত্তরটা দেখবে ফিনিশিং কেমন করছো। ব্যাস, যদি দেখে এই 3টা জায়গায় সব ঠিক আছে, প্রথম অংশ সুন্দর করে লিখছো, মাঝখানেও ঠিক লিখছো, লাস্টের ফিনিশিংও পারফেক্ট, তোমাকে 3-3 দিয়ে দিবে, 4-4 দিবে। আর যদি ভুল করো কোনো জায়গায়, নাম্বার তো কমা দেওয়া শুরু করবে ওই জায়গা থেকেই। মানে যেখানে স্পেলিং ভুল হবে সেখান থেকে নাম্বার কমে যাবে। এই জন্য পরীক্ষাতে লিখতে হয় কেয়ারফুলি, কোনো জায়গায় যাতে শব্দের বানান ভুল না হয়। আর অবশ্যই যা লিখবা আগডুম বাগডুম না লিখে টার্গেট পয়েন্ট লিখতে হয়, তাহলে তোমার উত্তরটা এক্স্যাক্টলি পাওয়া যায় এবং নাম্বারটাও পারফেক্ট পাওয়া যায়। তো সিকিউটা আমাদের এভাবে পরীক্ষা লিখতে হবে। সবাই কি সিকিউ লেখার সিস্টেম বুঝতে পারছো? যে কোনো পরীক্ষার সিকিউ, শুধু এটা আইসিটি না, যে কোনো পরীক্ষার সিকিউ এভাবে লিখতে হবে, মনে থাকবে? আচ্ছা, তো এখন যেটা বলি সেটা হচ্ছে আমরা কিন্তু যে ঢালাওভাবে মুখস্থ করব না, আমরা নিয়ম মেনে পড়বো বা পারফেক্ট ওয়েতে মুখস্থ করার চেষ্টা করব। তো আসলে ক্লাসের লিঙ্কটা তো চলে যাবে। আমার আসলে আজকে আর আইসিটি এর ক্লাসটা লং করার মতো সময় নাই। একটু পরে রসায়ন স্পেশাল ক্লাস, রসায়ন বাচ্চাদের নিয়ে, সায়েন্সের বাচ্চাদের নিয়ে ক্লাস হবে। তারপর তো এই লিঙ্কটা আমরা এখানেই সেভ রাখতেছি। আগামী ক্লাসও আমাদের আইসিটি আছে, খুবই স্পেশাল, পরবর্তী অংশগুলো দেখবো ইনশাল্লাহ। তো রেকর্ডটা আমরা এখানে সেভ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের এইচএসসি আইসিটির যেই বেসিক এবং প্র্যাকটিস ক্লাস, আমরা আজকে আমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব। এই প্রশ্নটা আমাদের ঢাকা বোর্ড 2023 সাল আসা প্রশ্ন। তো এখানে আমাদের বলতেছে উদ্দীপকে দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2 আর হচ্ছে দৃশ্যকল্প 3, এই 3টা দৃশ্যকল্প দেওয়া আছে। তো এখন কথা হচ্ছে যে 3টা দৃশ্যকল্প আমাদের দেওয়া আছে, এই 3টা দৃশ্যকল্প থেকেই আমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আর কি উত্তর করার চেষ্টা করতে হবে। তো আমরা দেখি আমাদের প্রশ্নটা দেখার আগে আমাদের যে উদ্দীপকের বিষয়গুলো সেগুলো কি। প্রথমত দেখো যে লিখছে দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 2 একটা চিত্র আঁকা আছে বা চিত্র অঙ্কন করা আছে।
তো এখন এই দৃশ্যকল্প 2 যেটা, এটা দ্বারা আমরা কি বুঝবো বা এখানে কাঠামোটা কি হইতে পারে। আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে আজকে যারা একবারই নতুন, এর মধ্যে ফয়সাল হোসেন হৃদয়, এরপর হচ্ছে এমডি হোসেন জুবাইর, তুমিও আসো, তুমি একদিন ক্লাস করছিলা, চেষ্টা করছো ক্লাস করতে, থ্যাংক ইউ। এরপর হচ্ছে ইয়াকুব। তো তোমরা 3 জন আমার সাথে যোগাযোগ করবা, আমার একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে, এই ফর্মটা সবকিছু কমপ্লিট করতে হবে এর জন্য, ঠিক আছে? তো তোমরা একটু আমার সাথে যোগাযোগ করবা ক্লাস শেষে। তো যেটা বলতেছিলাম আর কি, তো এই হচ্ছে বিষয়টা যে দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 3, এই দুইটা থেকে আমরা আলোচনা করব, কারণ এই দুইটা থেকে আমাদের যে টপিক, সেই টপিকের ক্লাস আমরা নিচ্ছি বা করতেছি। তো দৃশ্যকল্প 2 এর দিকে তাকালে দেখতে পাচ্ছ এখানে আমাদের লেখা আছে, প্রথমে হোম লেখা আছে, এই হোম থেকে আমার 3টা পেজ আসছে, পেজ 1, পেজ 2 আর কি পেজ 3। আর পেজ 2 থেকে আমাদের আরো 2টা পেজ আসছে, পেজ 2.1 আর এটা কি পেজ 2.2। তো এখন তুমি একটু আমাকে বলো তো, এই যে আমরা এই যে পেজগুলো দেখলাম, এই যে একটা ওয়েবসাইট তৈরি করতে যে কতগুলো পেজের কম্বিনেশন তৈরি করা হলো, একটা থেকে 3টা, আবার এখান থেকে আরো 2টা, এই যে পুরো সিস্টেমটা, এটা আমরা কি কাঠামো বলতে পারি? আমরা যেহেতু পড়ছি ওয়েবসাইটের কাঠামো তো 4 রকম ছিল, এখন এটা কি রকম কাঠামোর মধ্যে পড়তে পারে সেটা একটু আমাকে যদি বলতা। তামান্না জয়েন করছো, থ্যাংক ইউ। আমাকে একটু জানাও যে এই যে আমরা যেই বর্তমানে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা আসলে কোন কাঠামোকে ইন্ডিকেট করে? চমৎকার, হ্যাঁ বিথি উত্তর দিয়েছো, ট্রি কাঠামো, ভেরি গুড, উত্তর রাইট হয়েছে, হ্যাঁ ট্রি কাঠামো। আমরা জানি যেই কাঠামোটা হোম পেজ নির্ভর, যেমন লেখা আছে হোম, যে ওয়েবসাইটের কাঠামোটা কি হয়, হোম পেজ নির্ভর হয় বা হোম পেজ থেকে শুরু হয়, সেই আমাদের ওয়েবসাইটটাকে বলা হয় কি ট্রি কাঠামোর ওয়েবসাইট। ট্রি কাঠামোর ওয়েবসাইট, হোম পেজ নির্ভর যে ওয়েবসাইট, সেটা হচ্ছে কি ট্রি কাঠামোর ওয়েবসাইট। তো একটু আমাকে জানাও যে আমি যে বিষয়টা বলছি ব্যাপারটা বুঝতে পারছো কিনা, এটা ধরতে হবে, একটু আমাকে রেসপন্স করে জানাও। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়টা। আর বাকি যারা নতুন আছে তোমাদের বলি যে হোম পেজ নির্ভর যে ওয়েবসাইট তাকে বলা হয় ট্রি ওয়েবসাইট। গাছের শাখা প্রশাখার মতো এইগুলো আমার কি ছড়িয়ে যায় চারপাশে, এটাকে বলে কি ট্রি কাঠামোর ওয়েবসাইট। আচ্ছা, এবার হচ্ছে দৃশ্যকল্প 3 এর দিকে একটু তাকাও। দৃশ্যকল্প 3 এর মধ্যে বলতেছে www.xyz.edu.bd, এটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটি ভিজিট করে রাজীব দেখে যে ওয়েবসাইটটির যে কোনো পেজ থেকে অন্য যে কোনো পেজে যাওয়া যায়। তো এই যে লাস্টের লাইনটা যে আমরা পড়লাম, এখানে বলতেছে যে একটা ওয়েবসাইট সে ভিজিট করতেছিল, তো ভিজিট করে দেখলো যে এই ওয়েবসাইটের যে কোনো একটা পেজ থেকে অপর যে কোনো একটা পেজে কি করা যায়, যাওয়া যায়, অপর যে কোনো একটা পেজে যাওয়া যায়। এখন তুমি এই লাইনটা দ্বারা কি বুঝতে পারছো, এখানে কোন কাঠামোর কথা বলা হয়েছে? এই যে আমরা দেখতে পাচ্ছি একটা পেজ থেকে অপর পেজে সরাসরি যাওয়া যাচ্ছে, এটা কোন কাঠামোর মধ্যে পড়ে, কোন কাঠামোর আওতায় এটা পড়ে? আমরা কিন্তু এগুলো পড়ছিলাম, আশা করি তোমরা এগুলো সবই জানো, একটু মনে করতে হবে। আমরা গত লেকচারে কিন্তু পড়ছিলাম যে একটি পেজ থেকে অপর পেজে সরাসরি যাওয়া যায় যে সিস্টেমে বা যে কাঠামোতে, তার নাম কি বলো? কেউ পারবা না? নেটওয়ার্ক কাঠামো, তার নাম হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। তোমরা কি শুনতেছো আমার কথা বা বুঝতেছো? একটু আমাকে জানাতে হবে প্লিজ। তো ওকে, তো এই হচ্ছে বিষয়টা যে আমাদের একটা কাঠামো থেকে আরেকটা একটা পেজ থেকে আরেকটা পেজে সরাসরি যেখানে যাওয়া যায় এটাকে বলা হয় কি নেটওয়ার্ক কাঠামো। আচ্ছা, এরপরে পরবর্তী, এখন আমাদের কি বলছে প্রশ্ন দেখবো আমরা। এখন তো আমরা প্রশ্ন পড়িনি, অনেক নেট প্রবলেম, বুঝতে পারছি নেট প্রবলেম কষ্ট হচ্ছে। আচ্ছা, কষ্ট করে দেখো কি আর করার। এখন আমাদের এখানে গহনং প্রশ্নে বলতেছে দৃশ্যকল্প 2 এবং দৃশ্যকল্প 3 এর প্রতিফলিত ওয়েবসাইটের কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক, তোমার উত্তরের সাপেক্ষে যৌক্তিক ব্যাখ্যা দাও। অর্থাৎ দৃশ্যকল্প 2 আর দৃশ্যকল্প 3 এর মধ্যে কোন ওয়েবসাইটটা সবচেয়ে বেশি সুবিধাজনক,
এটা আমাদের কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। এটা আমাদের কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। তো এইটাই হচ্ছে আমার প্রশ্ন। আমরা কিন্তু জানি আমাদের প্রশ্ন সেম থাকে, আমাদের প্রশ্ন কি থাকে? সেম, কিন্তু উদ্দীপকটা একটু কি থাকে? ঘোরানো থাকে, বা উদ্দীপকটা একটু কি পেঁচিয়ে পেঁচিয়ে আসে, এই আর কি বিষয়। তো আশা করি বুঝতে পারছো যে আমাদের এখানে উদ্দীপকটা ঘুরিয়ে আসবে, কিন্তু আমাদের এই প্রশ্ন কি থাকবে? সেম থাকবে। প্রশ্ন হবে একটাই। প্রশ্ন হবে কি? জাস্ট একটাই। প্রশ্ন হচ্ছে যে আমাদের কোন যে ওয়েবসাইট কাঠামো সেটা কি সুবিধাজনক। প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারছো তো? আমাকে একটু জানাও, রেসপন্স করতে হবে। জাস্ট বলবে কোন কাঠামোটা সুবিধাজনক। দুইটা কাঠামো দেওয়া থাকবে, এর মধ্যে যে কোনো একটাকে আমাদের সুবিধা বলতে হবে। কথা ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন আমরা যাই, এখন আমরা উত্তরটা লিখবো কিভাবে। হ্যাঁ, উত্তরটা কিভাবে লিখবো? উত্তরটা লেখার নিয়ম হচ্ছে যে প্রথমত আমরা লিখব যে দৃশ্যকল্প 2 এর নাম কি এবং দৃশ্যকল্প 3 এর নাম কি। দেখতে পাচ্ছ, দৃশ্যকল্প 2 এর ওয়েবসাইটটির কাঠামো হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। যারা নতুন তাদেরকে বলি, ট্রি কাঠামোর অপর নামই হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো, হায়ারার্কিক্যাল কাঠামো বা ট্রি কাঠামো। আর দৃশ্যকল্প 3 এর ওয়েবসাইটের কাঠামোটার নাম হচ্ছে নেটওয়ার্ক কাঠামো, নেটওয়ার্ক কাঠামো। মনে রাখবো, প্রথম হচ্ছে আমরা নাম বললাম, এরপরে এখন বলবো যে কোনটা বেশি সুবিধাজনক। এই দুটি কাঠামোর মধ্যে যেই নেটওয়ার্কটা সবচেয়ে সুবিধাজনক বলে মনে করি সেটা আমরা নিচে ব্যাখ্যা করব। তো এর মধ্যে আমরা জানি নেটওয়ার্ক কাঠামো কি হয়? সবচেয়ে বেশি সুবিধাজনক। আমরা পড়ছিলাম গত ক্লাসে যে ট্রি কাঠামো নেটওয়ার্ক থাকলে উত্তর কি হবে? নেটওয়ার্ক কাঠামো। তো বলতেছি যে এই দুটি কাঠামোর মধ্যে নেটওয়ার্ক কাঠামো কি অধিক সুবিধাজনক বলে আমি মনে করি। নিচে তা ব্যাখ্যা করা হলো। আমরা গত ক্লাসে যেইভাবে পড়ছিলাম, উত্তর করার নিয়মটা দেখছিলাম, ঠিক সেইভাবেই এই প্রশ্নটার উত্তর করতে হয় বা করতে হচ্ছে আর কি। কথা কি বুঝতে পেরেছো আমি যা বললাম? এটা আমাকে জানাও। আচ্ছা, এরপরে আমরা এখন মেইন কাজটা করব। মেইন কাজটা হচ্ছে যে যে ধরনের ওয়েবসাইট কাঠামোতে সবগুলো পেজেরই একে অপরের সাথে লিঙ্ক থাকে তাকে নেটওয়ার্ক কাঠামো বলে। অর্থাৎ নেটওয়ার্ক কাঠামোর পরিচয় দিব যে যে ধরনের ওয়েবসাইট কাঠামোতে সবগুলো পেজেরই একে অপরের সাথে লিঙ্ক থাকে তাকে নেটওয়ার্ক কাঠামো বলে। আর এই কাঠামোতে প্রত্যেক পেজের একে অপরের সাথে কি থাকে? লিঙ্ক যুক্ত থাকে। তাই বড় ধরনের ওয়েবসাইট তৈরিতে এই কাঠামো কি বেশ জনপ্রিয় এবং কি কার্যকর। অর্থাৎ যদি বড় কোনো ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে এই কাঠামোটা হচ্ছে বেশ জনপ্রিয় এবং কি কার্যকর। আর এটি নন লিনিয়ার, আর এটি তুলনামূলক জটিল স্ট্রাকচার হলো ব্যবহার দিক থেকে অনেক সহজ। আর আমরা এটা মনে রাখবো, আমরা গত ক্লাসে কিন্তু এটা বলছিলাম যে এই নেটওয়ার্ক কাঠামোতে এক পেজ থেকে অপর পেজে সরাসরি যাওয়া যায়, এক পেজ থেকে অপর পেজে কি করা যায়? সরাসরি প্রবেশ করা যায়। এই জন্য, শুধুমাত্র এই জন্য নেটওয়ার্ক কাঠামোটা কি সবচেয়ে বেশি সুবিধাজনক। এই কথাটা বলে দিব, এই কথা যদিও এখানে বলে নাই, আমি বলে দিব। এরপর আমরা কি লিখবো? এরপর লিখবো হচ্ছে আমাদের ট্রি কাঠামোর যেই ব্যাখ্যা সেটা। তো লিখবো অপর দিকে যে ওয়েবসাইটের পেজগুলো শাখা প্রশাখার মতো সাজানো থাকে তাকে ট্রি কাঠামো বলা হয়। তো এখন আমাদের লিখতে হবে এটার অসুবিধাগুলো বেশি, কারণ এটা বেশি সুবিধাজনক না। তো লিখে দিব যে এটি হোম পেজ নির্ভর ওয়েব কাঠামো বা হোম পেজ নির্ভর কাঠামো। আর ট্রি কাঠামোতে হোম পেজের সাথে মেনু থাকে, সাব মেনু থাকে এবং অন্যান্য পেজে লিঙ্কও থাকে। তাই এক পেজ থেকে অন্য পেজে সরাসরি যাওয়া যায় না। মানে এই যে আমরা যেখানে নেটওয়ার্ক কাঠামোতে এক পেজ থেকে অপর পেজে সরাসরি যেতে পারছি, কিন্তু এখানে তো এক পেজ থেকে অপর পেজে কি সরাসরি যেতে পারি নাই বা যাওয়া যায় না। প্রত্যেকবার এক পেজ থেকে অপর পেজে যাইতে কি করতে হয়? হোম পেজ যেতে হয়। এটা একটা অসুবিধা যে আমি এক পেজ থেকে অপর পেজে যাব, কিন্তু আমি যেতে পারবো না সরাসরি, আগে হোম পেজ আসতে হবে। বারবার হোম পেজ আস্তে 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 দেন আমি কি করতে পারবো? মূল যে পেজ যেটা যেতে চাই সেটা যেতে পারবো। এই হচ্ছে বিষয়। ওকে, তো প্রত্যেকবার এক পেজ থেকে অন্য পেজ যেতে কি হোম পেজে যেতে হয়। তাই বলা যায় যে উদ্দীপকের কাঠামো দুইটির মধ্যে নেটওয়ার্ক কাঠামো সবচাইতে বেশি সুবিধাজনক। নেটওয়ার্ক কাঠামো সবচাইতে বেশি সুবিধাজনক। তো একটু আমাকে জানাইও যে আমি যে বিষয়টা তোমাদের বললাম এতক্ষণ ধরে বা সিমশলটা বুঝাইলাম, বুঝতে পারছো কিনা। এতটুকু অংশ বুঝতে পেরেছো? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ,
জুবাইর বলো বলো। নতুন তো এখন বুঝতে একটু অসুবিধা হবে। হ্যাঁ জুবাইর, আসলে যেটা হচ্ছে গিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ আজকে প্রথম তো একটু এই জন্য বুঝতে সমস্যা হচ্ছে, কারণ কি গতকালকে আমি টপিকটা আবার শুরু করছিলাম বা বেসিকটাও পড়াইছিলাম, প্র্যাকটিসও করাইছিলাম। আজকে হ্যাঁ কথা আটকে যাচ্ছে, একটু নতুন তাই বুঝতে পারছি না। হ্যাঁ এখন বলি, আসলে বুঝতে না পারাটাই স্বাভাবিক, কারণ হচ্ছে গিয়ে ওই তামান্না নেট প্রবলেম। আচ্ছা, বুঝতে না পারাটাই স্বাভাবিক, এর কারণ হচ্ছে গিয়ে ওই যে বেসিক যে অংশটা আমি পড়াই ফেলছি, সেই বেসিক অংশটা একটু মিস করাতে, এটা প্র্যাকটিস ক্লাসে একটু বুঝতে প্রবলেম হচ্ছে, এই আর কি বিষয়, এটা ছাড়া কোনো বিষয় নাই। এখন বলি, আমি এখন আরেকটা নতুন নোট দিব, নোট দিয়ে আমরা নতুন আরেকটা অংশ দেখবো, দেন আমরা বুঝতে পারবো সবাই ইনশাল্লাহ। ঠিক আছে, জাস্ট একটু মনোযোগ দিতে হবে, মনোযোগ দিলেই হবে, এতটুকু ক্যালকুলেশন আমাদের কমপ্লিট হবে। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে আমার সূত্রের, হ্যাঁ এটা হচ্ছে আমার সূত্রের নোট, এটা আমি গত ক্লাসে এটা শুরু করছিলাম, আমি গত ক্লাসে এটা পড়াই প্র্যাকটিস করছি। ওকে, জাস্ট এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, ওয়েবসাইটের কাঠামোর মধ্যে আমাদের এই বিষয়গুলো কাজ করে। একটু ওয়েট, আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে বিষয়টা, ওয়েবসাইটের কাঠামো। এখানে কিছু কথা লেখা আছে, হ্যাঁ এখানে কিছু কথা লেখা আছে, সেটা হচ্ছে দেখো তোমরা এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছ আশা করি, যেখানে ওয়েবসাইটের কাঠামো বের করার জন্য চমৎকার থিওরি বলছিলাম টপিকটার নাম, এবং এখান থেকে প্রথম যে ইয়াটা ছিল, সূত্রটা ছিল, সেটা লিখছিলাম গত ক্লাসে, এবং যেটা আজকে পর্যন্ত দুটা প্র্যাকটিস করলাম। এখন আমরা দ্বিতীয় যে সূত্র সেটা যাচ্ছি, এই সূত্রটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ মনে রাখবা, 2 নং সূত্রটা হচ্ছে, আমাদের উদ্দীপকে যদি ট্রি কাঠামো এবং লিনিয়ার কাঠামো, এই দুইটা কাঠামো থাকে, তখন আমাদের বেশি সুবিধাজনক হবে ট্রি কাঠামো। জাস্ট মনে রাখবা যে আমাদের উদ্দীপকে যদি ট্রি কাঠামো আর লিনিয়ার কাঠামো এই দুইটা থাকে, ঠিক তখনই আমাদের এখানে কোনটা সুবিধাজনক হবে, সেক্ষেত্রে ট্রি কাঠামো সুবিধাজনক হবে। এটা সূত্র আর কি, জাস্ট সূত্রটা মনে রাখবা, তাহলে দেখা যাবে ক্যালকুলেশন করতে ইজি হবে অনেকটা। আমার কথা বুঝতে পারছো? যা সূত্র মনে রাখবা যে ট্রি কাঠামো আর লিনিয়ার কাঠামো থাকলে আমাদের সুবিধাজনক হবে ট্রি কাঠামো। এই সূত্রটা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। এই সূত্রটা কি বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, এটা চলে গেল, থ্যাংক ইউ। জাস্ট মুখস্থ রাখবা যে আমাদের কোন কোন কাঠামো থাকলে উত্তরটা কোনটা হয় বা সুবিধাজনক কোনটা হয়। আমরা যেমন শিখছিলাম গত ক্লাসে, গত ক্লাস বলতে আর কি গতকালকে ক্লাস রেকর্ড তো একটাই হবে এটা, তো ট্রি কাঠামো আর নেটওয়ার্ক কাঠামো থাকলে উত্তর হবে নেটওয়ার্ক কাঠামো, আর যদি থাকে ট্রি কাঠামো আর লিনিয়ার কাঠামো তাহলে উত্তর হবে কি ট্রি কাঠামো। এরপর আমরা ট্রি কাঠামোর যে বিস্তারিত ব্যাখ্যা সেটা আমরা দিয়ে দিব। তো সূত্র দেখলাম, এখন আমরা কি করি, চলো প্র্যাকটিস শুরু করি। তো প্র্যাকটিস করার জন্য আমরা এখন প্রশ্ন বের করি, বোর্ড পরীক্ষা থেকে এখানে প্রশ্ন আসছে, তোমরা এটাই আমরা শুরু করব। দেখো দেখতে পাচ্ছ আশা করি, দেখা যাচ্ছে এই প্রশ্নটা আমাদের যশোর বোর্ড 2019 সালে আসা একটা প্রশ্ন, সেটাই আমরা এখন সমাধানটা দেখার চেষ্টা করব। দেখো তো এখানে কি বলছে, যশোর বোর্ড 2019 সালে আসা প্রশ্নে আমাদের 3টা দৃশ্যকল্প, দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2 আর দৃশ্যকল্প 3, তো এই 3টা দৃশ্যকল্প থেকে আমাদের মূলত প্রথম 2টা দৃশ্যকল্প নিয়ে কাজ করতে হবে। যশোর বোর্ড 19 যে প্রশ্ন, সেখানে প্রথম দৃশ্যকল্প আর কি দ্বিতীয় দৃশ্যকল্প, এই 2টা দৃশ্যকল্প নিয়ে কি করতে হবে, কাজ করতে হবে। 3 নম্বর দৃশ্যকল্প নিয়ে কাজ করার প্রয়োজন নাই। ব্যাপারটা কি বুঝছো আমি যা বললাম? আমাদের গ্রুপ মেম্বার আছেন এরা কোন বোর্ডের স্যার? বুঝতে পারিনি, কি বললাম বলো তো। যে গ্রুপ মেম্বার গুলো আছে, মেম্বার গুলো কোন বোর্ডের, যশোর বোর্ডের নাকি অন্য বোর্ডের? আসলে এখানে তো এক একজন এক এক বোর্ডের, কেউ ঢাকা বোর্ড, কেউ কুমিল্লা, কেউ রাজশাহী, কেউ দিনাজপুর, এরকম সবার তো আসলে সেম না। আসলে যশোর বোর্ডটা বের করছি কেন, কারণ আমার টপিক অনুযায়ী এই প্রশ্নটা যশোর বোর্ডে আসছে, এই জন্য আমি যশোর বোর্ডের প্রশ্নটা বের করছি, বুঝছো? আমি যশোর বোর্ডের আন্ডারে। আচ্ছা তুমি যশোর বোর্ড, ওকে, তাহলে তোমার এটা কমন পড়ে গেল, তোমার বোর্ডের প্রশ্ন। তো দেখো এই যে প্রশ্নটা আমাদের আসছে, এখানে দৃশ্যকল্প 1-এ একটা চিত্র আছে আর দৃশ্যকল্প 2 একটা চিত্র আছে। এখন তোমরা একটু বলো তো, দৃশ্যকল্প 2-এর যে চিত্রটা আছে
এটা কি কাঠামো আমরা কিন্তু একটু আগে একটা প্র্যাকটিস করছিলাম, ওরকমই লাগে, একটা থেকে তিনটা, আবার এখান থেকে আরো দুইটা। দৃশ্যকল্প 2 যে কাঠামোটা দেখা যাচ্ছে এটা আসলে কি রকম লাগে, কাঠামোটার নাম কি সেক্ষেত্রে বলো তো একটু। হ্যাঁ, চমৎকার, ভেরি গুড। ট্রি কাঠামো, ট্রি কাঠামো আমরা একটু আগে পড়ছিলাম, যেটা দেখতে গাছের শাখা প্রশাখার মতো কি হয়, ছড়িয়ে ছিটিয়ে যায়, সেটাকে বলা হয় কি, ট্রি কাঠামো। ট্রি কাঠামো। তো মনে রাখবেন দৃশ্যকল্প 2 হচ্ছে ট্রি কাঠামো। এরপরে দৃশ্যকল্প 1টা কি কাঠামো, এটা অবশ্য আমার মেইন বইতে আমরা পড়ছিলাম, দৃশ্যকল্প 1-এর যে ব্যাপারটা সেটা মেইন বইতে। হ্যাঁ, ভেরি গুড, এটা আমাদের ছিল কি, লিনিয়ার কাঠামো। কারণ কি, যেই কাঠামোতে দুই দিক থেকে কি হয়, তীর চিহ্ন থাকে, উপরে নিচে ডানে বামে, মানে দুই সাইডেই আমাদের কি থাকে, তীর চিহ্ন থাকে। যেমন দেখো এখানে পেজ আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা পেজ আছে। তো এই 5টা পেজের মধ্যে দেখো প্রত্যেকটা পেজের সাথে প্রতিটা পেজ কি যুক্ত আছে, এখান থেকে এটা যুক্ত, আবার এখান থেকে এটা যুক্ত, আবার এখান থেকে এটা যুক্ত, এখান থেকে এটা যুক্ত, আবার এখান থেকে এটা যুক্ত, এখান থেকে একটা যুক্ত, আবার এখান থেকে এটা যুক্ত, আবার এখান থেকে এটা যুক্ত, এরকম ভাবে যুক্ত আছে। অর্থাৎ প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজ কি আমাদের এভাবে যুক্ত আছে সিরিয়াল মতো, এবং কি দেখা যাচ্ছে যে তোমার দুই দিকেই তীর চিহ্নটা আছে, উপরে নিচে, নিচে উপরে, এরকম ভাবে কি দুই দিকে কি তীর চিহ্নটা দেওয়া আছে। আমার কথা কি বুঝতে পেরেছো? তো এরকম দুই দিকে তীর চিহ্ন থাকা, এরকম দুই দিকে তীর চিহ্ন থাকা যে কাঠামো তার নাম হচ্ছে লিনিয়ার কাঠামো। এখন আমাদের কি বলছে প্রশ্নটার দিকে, গহনম, দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2 এর ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক, কোনটি অধিক সুবিধাজনক যুক্তি সহ লিখো। দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2 ওয়েবসাইটের কাঠামোর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক, আমাদের কি করো, ওয়েবসাইট আমাদেরকে যুক্তি সহ লিখে দাও। এখন কোনটা বেশি সুবিধাজনক হবে বলো তো, দৃশ্যকল্প 1 নাকি দৃশ্যকল্প 2, কোনটা, কোনটা বেশি সুবিধাজনক হবে? ভেরি গুড, 2, ট্রি কাঠামো। থ্যাংক ইউ জুবাইর, বলছো ট্রি কাঠামো 2 নাম্বার। তো আমি এটাই লিখবো উত্তরে, যে দৃশ্যকল্প 1 হচ্ছে লিনিয়ার কাঠামো, বা অপর নাম হচ্ছে সিকোয়েন্স কাঠামো, একটা বললেই হয়, বাংলা ইংলিশ যাই বলো বলো, তাই বাংলাটা লিখলেই ভালো, কারণ ভুল হওয়ার সম্ভাবনা কম। তো দৃশ্যকল্প 1 হচ্ছে সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো, আর দৃশ্যকল্প 2 হচ্ছে ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল কাঠামো। এখন আমাদের জাস্ট লিখতে হবে এই দুটি কাঠামোর মধ্যে দৃশ্যকল্প 2টি কাঠামো সবচেয়ে বেশি সুবিধাজনক। নিচে এর কারণগুলো ব্যাখ্যা করা হলো। এখন আমরা ট্রি কাঠামোর কি করব, গুণগান গাবো, কারণ বলছিলাম যেই কাঠামোটা সঠিক উত্তর হবে সেই কাঠামোটার প্রশংসা করতে হয় বেশি বেশি, সেই কাঠামোর সুবিধা বলতে হয় বেশি বেশি। তো এই প্রশ্নটার মেন উত্তর হচ্ছে ট্রি কাঠামো। এখন ট্রি কাঠামো যত সুবিধা আছে সবগুলো বলে দিব। প্রথমত বলবো ট্রি কাঠামোর একটা স্পেশাল পরিচয়, ট্রি কাঠামোর সংজ্ঞাটা দিতে পারো তাহলে ভালো হয় প্রথমত দিয়া। তারপরে বলবো যে ট্রি কাঠামোতে সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে। এই যে আমাদের ট্রি কাঠামোটা আছে, ট্রি কাঠামোতে আমাদের যতগুলো ডকুমেন্ট আছে, ওয়েবসাইট তৈরি করতে যতগুলো পেজ থাকে, যতগুলো ডকুমেন্ট থাকে, সবগুলো একটা চিত্র আকারে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা থাকে, যাতে করে কেউ ওয়েবসাইট ভিজিট করার পূর্বেই এই সংক্ষিপ্ত যেই ছবিটা বা সংক্ষিপ্ত যে চিত্রটা এটা দেখলেই সহজেই বুঝতে পারে যে হ্যাঁ এই ওয়েবসাইটের মধ্যে আমাদের কি কত কত ইনফরমেশন আছে বা কি কি আছে, বা আমার যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা এই ওয়েবসাইটে আমি পাবো কিনা এটা আগে থেকেই দেখা যায়। কারণ কি সব কিছু যদি একটা সুন্দর চিত্রের মাধ্যমে সানুপস্থাপিত হয় তাহলে আমাদের বুঝতে সহজ হয় যে আমাদের ওয়েবসাইটে কোন কোন জায়গায় প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আছে। আমার ব্যাখ্যা কি বুঝতে পারছো বা আমার কথা কি বুঝতে পারছো আমাকে জানাও। ওকে, এরপর আমরা বলবো যে বিস্তারিত তথ্যের জন্য হোম পেজের লিঙ্ক ব্যবহার করে পরবর্তী পেজগুলোতে যাওয়া যায়। আমি যদি চাই বিস্তারিত জানতে তাহলে আমরা কি করব, ওয়েব পেজের লিঙ্কে চাপ দিয়ে পরবর্তী পেজ যাব। এবার বলতেছে ওয়েবসাইটের কাঠামোর মধ্যে এই ট্রি কাঠামো সবচেয়ে সহজ ও কি জনপ্রিয়। ওয়েবসাইটের কাঠামোর মধ্যে ট্রি কাঠামো সবচেয়ে সহজ আর কি জনপ্রিয়। আর এ পদ্ধতিতে ওয়েবসাইটের বিভিন্ন শাখাগুলোকে আলাদাভাবে সংযুক্ত করা হয়ে থাকে। এখানে হোম পেজ থাকে, হোম পেজের মধ্যে মেনু, সাব মেনু এবং অন্য পেজের লিঙ্ক থাকে, মানে যে মেন বৈশিষ্ট্যগুলো তোমাদের দাগায় দিয়েছিলাম সেগুলোই তুমি দিয়ে দিবা, হয়ে যাবে। এরপরে লিখবো এতে করে ওয়েবসাইটের ভিজিটররা সহজেই বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে।
ওই যে বললাম, যেহেতু আমাদের এখানে পরিপূর্ণ চিত্রের মাধ্যমে পুরো ওয়েবসাইটের বিষয়টা তুলে ধরা হয়, সেক্ষেত্রে যারা ভিজিট করবে সেই ভিজিটাররা জাস্ট দেখে যে কোথায় তার কোনো ইনফরমেশন আছে কিনা। যদি থাকে তাহলে সেই ওয়েবসাইট ব্রাউজ করবে, যদি না থাকে চলে যাবে। তো এটাই বলতেছে যে এতে করে ওয়েবসাইটের ভিজিটাররা যারা আছেন তারা সহজেই বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে। টপিকটা হচ্ছে 4 অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিতি এর উপর। সমস্যা নেই, যে ক্লাসগুলো হয়ে গেছে এগুলো রেকর্ড করা আছে, আমি ইউটিউবে দিয়ে দিব, সেগুলো দেখলে আরও ইজিলি বুঝতে পারবে। বেসিক ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট লাগবে, এই হচ্ছে বিষয় আর কি। হ্যাঁ, এরপরে বলতেছে যে বিভিন্ন প্রতিষ্ঠানে, এখন আমরা বলবো যে কোথায় কোথায় ব্যবহার করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট রয়েছে, যেমন কোনো স্কুল, কলেজ বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইট, এ ধরনের ওয়েবসাইট হয়ে থাকে। আর বেশিরভাগ অনলাইন সিস্টেমে এ ধরনের কাঠামো ব্যবহার করা হয়। আর এই ধরনের কাঠামোতে মূল বিষয়ের তালিকা বা মেনু তৈরি করে সাবমেনু তৈরি করা হয়ে থাকে। মানে মূলত হচ্ছে আমাদের এই মেইন যে বৈশিষ্ট্যগুলো আছে, ট্রি কাঠামোর যে মেইন বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা তুলে ধরবো। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে বেশি প্রশংসা করতে হবে। যেটা আমার মেন উত্তর সেটার উপর ডিপেন্ড করে কি করতে হবে, প্রশংসা করতে হবে যে হ্যাঁ এটা অনেক ভালো, এটা দিয়ে কাজ করা যায়, এটা দিয়ে কাজ করা যায়, তাহলে আমাদের উত্তরটা সাজানো হবে। তারপর আমরা যে বই থেকে পড়ছিলাম না, বই থেকে যেই মেন পয়েন্টগুলো আমি তোমাদের বলছিলাম, দাগাইছিলাম, এগুলো একটু পড়ে নিও। এগুলো পড়লে পরীক্ষা লিখতে সহজ হবে, এগুলো দিলেও হয়ে যাবে। মানে মেন যেই আমাদের স্ট্রাকচারগুলো আছে বা বৈশিষ্ট্যগুলো আছে সেটা আর কি। সব এতটুকু অংশ বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। প্রথমে ট্রি কাঠামো নিয়ে যাবতীয় সুযোগ সুবিধা বা অনেক গুণগান গাইলাম। এবার হচ্ছে আমাদের পরবর্তী লিনিয়ার কাঠামো নিয়ে এখন কথা বলবো। লিনিয়ার কাঠামোতে একটু আমরা অসুবিধা বলবো, যাতে আমরা বুঝতে পারি সবাই যে হ্যাঁ লিনিয়ার কাঠামো একটু অসুবিধা আছে। তো বলতেছে পক্ষান্তরে বা অপর দিকে যখন কোনো একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট ক্রমানুসারে ভিজিট করার প্রয়োজন হয়, তখন সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো ব্যবহার করা হয়। আর এই ধরনের পেজগুলোতে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করে ইউজার পেজ ভিজিট করে থাকেন। মানে আমরা জানি এখানে আমাদের লিনিয়ার কাঠামোতে লাস্ট, প্রিভিয়াস, তারপর হচ্ছে নেক্সট, ফার্স্ট এগুলো থাকে। এগুলোর মাধ্যমে কি করে আমরা পেজগুলো ভিজিট করি। অর্থাৎ এই কাঠামোর মাধ্যমে ইচ্ছে মতো নির্দিষ্ট পেজে যাওয়া যায় না। এই হচ্ছে অসুবিধা, এই অসুবিধা বলতে হবে। অর্থাৎ লিনিয়ার কাঠামোতে আমি ইচ্ছে মতো এক পেজ থেকে অপর পেজে যেতে পারবো না, এটা একটা অসুবিধা। এটা বলে দিলেই উত্তরটা পারফেক্ট। তো বলবো লাস্টে যে তাই লিনিয়ার ও ট্রি কাঠামোর মধ্যে ট্রি কাঠামোই সবচেয়ে বেশি সুবিধাজনক। মানে লিনিয়ার কাঠামোর কিছু অসুবিধা বলে দিব আর ট্রি কাঠামোর সব সুবিধা বলে দিব, তাইলে উত্তর পারফেক্ট। এবার আমাকে জানাও যে পুরো পুরো যে উত্তরটা আমি বললাম বুঝতে পারছো কিনা। সবাই বুঝতে পেরেছো? ওকে, তো এইটা গেল। আমরা আরেকটা প্র্যাকটিস করি। হ্যাঁ, এই টপিকেরই আরেকটা প্রশ্ন আমি বের করতেছি। তো এবার মনোযোগ দিলে আশা করি বুঝতে ইজি হবে। আচ্ছা, এবার একটু দেখো, আমি বের করতেছি প্রশ্ন। এই যে একটা বিষয় খেয়াল করো, কুমিল্লা বোর্ড 2016 সালে আসা প্রশ্ন। চিত্র 1 আর চিত্র 2, দুইটা চিত্র দেখা যাচ্ছে। বলো তো চিত্র 1-এর নাম কি হবে? চিত্র 1 যেটা, সেটার নাম কি হতে পারে? বলো একটু। যে দুই দিকে যখন তীর চিহ্ন থাকে তখন কি হয়? লিনিয়ার কাঠামো। আর এটা হ্যাঁ, আর এটাকে বলা হয় কি ট্রি কাঠামো। অনেকগুলো, একটা থেকে অনেকগুলো হচ্ছে। এখন এখানে সেম প্রশ্ন গহনঙে আছে। এখানে বিষয়টা খেয়াল রাখো। আইসিটি শিক্ষক আসমা ম্যাডাম ওয়েব ডিজাইন তৈরি করার জন্য শিক্ষার্থীদের নিচের মতো ওয়েব পেজ তৈরি করতে পরামর্শ দিলেন। থ্যাংক ইউ ইকো বলছো। শিক্ষার্থীদের মধ্যে অহনা চিত্র 1-এর মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করলো, আর অরিত্র চিত্র 2-এর মতো কি করলো, একটা কাঠামো বেছে নিয়ে ওয়েব পেজ তৈরি করলো। তো অহনা করছে 1 নং চিত্রর মতো ওয়েবসাইট বা ওয়েব পেজ, আর অরিত্র করছে 2 নং চিত্রের মতো ওয়েবসাইট বা ওয়েব পেজ। এখন আমাদের গহনয়ে বলছে উদ্দীপকের স্ট্রাকচার দুটির মধ্যে অরিত্রের স্ট্রাকচারটি স্বাচ্ছন্দ্য ব্যবহার করা যায়, বিশ্লেষণ করো। অরিত্র করছে কোনটা? অরিত্র করছে এটা।
আর অহনা করছে এটা। তো বলতেছে উদ্দীপকের স্ট্রাকচার দুটির মধ্যে অরিত্রী স্ট্রাকচারটা কি সহজে ব্যবহার করা যায়। স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায় বলতে কি সহজে ব্যবহার করা যায় বা সুবিধাজনক। এই যে ঘুরে ফিরে একই জিনিস, সুবিধাজনক। তোমরা কি বুঝতে পারছো? প্রশ্ন কি ধরতে পারছো? কোনটা স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করা যায় মানে কি সুবিধাজনক। কোন ওয়েবসাইট ব্যবহার করা কি সুবিধাজনক। তো এখানে কি হবে? অরিত্র হবে, অরিত্র। আর এটা হচ্ছে কি ট্রি কাঠামো। এখন আমি ট্রি কাঠামো নিয়ে কাজ করবো আগের মতোই, সেম টু সেম। তো লিখব উদ্দীপকের অহনার ওয়েব পেজটি হচ্ছে লিনিয়ার কাঠামোর ওয়েব পেজ, আর অরিত্রের ওয়েব পেজটি হচ্ছে কি ট্রি কাঠামোর ওয়েব পেজ। এই দুটি ওয়েব পেজের মধ্যে অরিত্র এর ওয়েব পেজটি স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করা যায়, এটা যুক্তিযুক্ত। এটা প্রথমে লিখে নিব, দেন আমরা ব্যাখ্যা করব। ব্যাপারটা কি বুঝতে পারছো? এটা আমাকে জানাও। থ্যাংক ইউ। এটা গেল। এরপরে আমরা যাচ্ছি মেন। এখন আমরা লিখব ট্রি কাঠামোর সুবিধা আর অসুবিধা। তো লিখব ট্রি কাঠামোতে সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে, ঠিক আগের মতো। বিস্তারিত তথ্যের জন্য হোম পেজের লিঙ্কে ব্যবহার করে পরবর্তী পেজগুলোতে যাওয়া যায়। ওয়েবসাইটের কাঠামোর মধ্যে এই ট্রি কাঠামো সবচেয়ে সহজ আর জনপ্রিয়। আর এই পদ্ধতিতে ওয়েবসাইটের বিভিন্ন শাখাগুলোকে আলাদাভাবে যুক্ত করা হয়ে থাকে। আর এখানে হোম পেজ, সাব মেনু, অন্যান্য পেজের লিঙ্ক থাকে। এতে করে ওয়েবসাইটের ভিজিটররা সহজে বুঝতে পারেন কোন অংশে তার প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট, যেমন স্কুল, কলেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠানের কী রয়েছে ওয়েবসাইট এ ধরনের হয়ে থাকে। ব্যাস ঠিক আগের মতো যেভাবে আমরা লিখেছি ওরকমভাবেই। আর বেশিরভাগ অনলাইন সিস্টেম এই ধরনের কাঠামো ব্যবহার করা হয়। আর এই ধরনের কাঠামোর মূল বিষয়ের তালিকা মেনু আকারে তৈরি করে সাব মেনু আকারে হয়ে থাকে। ব্যাস এই সম্পূর্ণ ব্যাখ্যাটা লিখে দিলেই হয়ে যাবে। সম্পূর্ণ ব্যাখ্যা যখন লিখে দিব তাহলে পুরোপুরি আমাদের কি পারফেক্টভাবে উত্তর কমপ্লিট। তো এই সকল কারণে মূলত অরিত্রীর ওয়েবসাইটটা ব্যবহার করা যুক্তিযুক্ত। দেখো সবাই সম্পূর্ণ ব্যাখ্যাটা বুঝতে পারলা কিনা। প্রথমে আমরা বলছি যে আমাদের চিত্রের নামটা, তারপরে বলছি যে এর মধ্যে সুবিধাজনক হচ্ছে কি ট্রি কাঠামো, যেটা হচ্ছে অরিত্রে ব্যবহার করে। আর কেন এটা সুবিধাজনক, এই হচ্ছে মেন বৈশিষ্ট্য। যেগুলো খুব ভালো বৈশিষ্ট্য সেগুলো লিখে দিবা, পুরোপুরি উত্তর কমপ্লিট। বুঝতে পেরেছ এতটুকু সবাই? একটু আমাকে জানাও যারা যারা ক্লাসে জয়েন করো আছে এতক্ষণ ধরে। আসমাল হোসনা, ফয়সাল হোসেন, হৃদয়, লাবিব, বা তারপর হচ্ছে জুবাইর, স্বর্ণা, ইয়াকুব, বিথিরিয়াজ। থ্যাংক ইউ সো মাচ। ক্লাস করছো, খুশি হলাম। তো আজকে এখানে আমি ক্লাস রাখতেছি। এই ক্লাসটা আমি ইউটিউবে আপলোড করে দিব, দেন পরবর্তী অংশে নতুনটা পড়াবো ইনশাল্লাহ। আর হচ্ছে যারা ক্লাস মিস করছো এতদিন, আমার কাছ থেকে ইনবক্স থেকে রেকর্ড ক্লাসগুলো নিয়ে নিও। আর যারা নতুন একবারে কষ্ট করে আমার সাথে যোগাযোগ করো রেজিস্ট্রেশন করার জন্য, ঠিক আছে? তো আজকে আর কোনো ক্লাস হবে না, সায়েন্সের আসলে কোনো ক্লাস নেই আজকে, নেই ক্লাস শেষ। আর একটু ফ্রেন্ডদেরকে ইনভাইট করো, নিয়মিত ক্লাস করবা, তুমিও ফ্রেন্ডদেরকে নিয়মিত ক্লাস করতে বলবা, ঠিক আছে? তো আজকের মধ্যে এখানে ক্লাস শেষ করতেছি, পরবর্তী লেকচারে নতুন টপিক নিয়ে আসার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।